এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো প্রত্যেকটি কিন্তু মাছ ধরা নৌকা। বিশাল নৌকা তৈরি করতেছে এখন, অনেক বড় একটা নৌকা, খুব সম্ভবত মাছ ধরার নৌকা এটা। দৈনিক কত লিটার দুধ বিক্রি করেন? আমি বর্তমানে 120 লিটার। 120 লিটার। আচ্ছা, বর্তমানে আরো বেশি। পলি ব্যাগের উপরে শসা করছে। আর যতই সামনে যাব তত আরও নতুন কিছু দেখব আশা করি। এই যে জালটি দেখতে পাচ্ছেন, এটা এখানেই মাছ ধরবেন। এই জালটা পদ্মা নদীর জন্য না, এখানে যখন হাঁটু পরিমাণ পানি আসবে তখন এখানে এই জাল দিয়ে মাছ শিকার করবে। প্রিয় দর্শক, আজকে আবারও একটি পদ্মার চরে যাচ্ছি। আজকের যে চরটিতে যাব সেটার নাম হচ্ছে নুরাকুন। এই নুরাকুন গ্রামটি কেমন সেটা দেখার জন্য তো এই যে পদ্মা নদীতে যাব এই ট্রলারে করে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। পদ্মা নদীর এই ঘাটটির পূর্ব প্রান্তে নারিশা আর পশ্চিম প্রান্তে নন্দলালপুর। এই বিশাল চরের একমাত্র পথ বলা যায়, যদিও আরও কয়েকটি ঘাট আছে, তবে এই ঘাটেই বেশি মানুষের আনাগোনা। চরে উৎপাদিত ফসল বিক্রি করার জন্য তারা পার্শ্ববর্তী নারিশা, মেগুলা ও জয়পাড়া বাজারকে বেছে নেয়। আজকে এই নৌকাতে আমার সঙ্গে অনেকেই আছেন এই চরে বেড়ানোর জন্য, আরও আছেন এই চরের অধিবাসীগণ। এই ঘাটে প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নৌকা চলাচল করে। জনপ্রতি ভাড়া নেয় 20 টাকা। এই তো আমরা চলে আসলাম এই নন্দলালপুর ঘাটে। এখন এই ঘাটে নেমে নুরাকুন গ্রামে যাব। এখানে নেমে সবাই তার নিজস্ব গন্তব্যে যাবে। এই তো সবাই নৌকা থেকে নামতেছে, নেমে এই যে এখানে মোটরসাইকেল আছে, অনেকে মোটরসাইকেলে যাবে, অনেকে হেঁটে যাবে। আর এখানকার চরের পরিবেশটা এই যে দেখুন, সুন্দর সুন্দর গরু, সঙ্গে এই যে সবুজ প্রকৃতি। এই তো নন্দলালপুর ঘাটে নেমে এবার সোজা যাব নন্দলালপুর চর পার হয়ে নুরাকুন গ্রামের দিকে। তো ঘাটটি তো আপনারা দেখলেনই, এখন এই সোজা রাস্তা দিয়ে যাব। ওখানে গেলে কি কি দেখব সেটা আপনাদেরকেও দেখাবো। নন্দলালপুর ঘাটের পাশেই এরকম একটা ছোট টি স্টল আছে, এখানে এসে বিশ্রাম নেওয়া যায়। চা, পানি, বিস্কিট যে যার মতো এখানে নিয়ে খায়। মোটামুটি রিফ্রেশের জন্য একটা ভালো জায়গা। এই দোকানটিতে পানি এবং চা পান করার পর এখন আমাদের যে গন্তব্য আকুন গ্রাম, এই পদ্মার চর হয়ে যাব। এখন বর্তমানে আছি নন্দলালপুর চরে। এখান থেকে হাঁটতে হাঁটতে যতদূর যাওয়া যায় হেঁটেই যাব, কারণ এখানে গাড়ি ঘোড়ায় চললে তো আপনাদের কিছু দেখাতে পারবো না, তাই আপনাদের জন্য এই কষ্টটুকু আমাকে করতে হবে। এই যখন আমি শীতকালে আসি তখন এই জায়গাগুলোতে অনেক রবি শস্য ছিল, বিশেষ করে শাক পাতার ছিল। তবে বর্ষাকাল, যার কারণে ওই শাক পাতারগুলো এখন আর এখানে নাই। এখন সম্পূর্ণ জায়গাটি এখন এইভাবেই পড়ে থাকবে। আবার শীতকালে যখন আসবে তখন শীত মৌসুমে যে শাক পাতাগুলো থাকবে সেগুলো আবার রোপণ করবে। দেখুন কত সুন্দর এখন। আর এই পাশটাতে দেখুন, এখন মানে কি বলবো, এটা যদি আমি জঙ্গল বলি তাহলে ঠিক আছে, কিন্তু সব জঙ্গলেই। আর একটা গাছ এখানে সবচেয়ে বেশি, আমরা যে ক্যাস্টর অয়েল বলি, এই যে ক্যাস্টর অয়েলের গাছ হচ্ছে এটা, বাংলায় এর নাম হচ্ছে ভেরেন্ডা। ভেরেন্ডার গাছটাই কিন্তু অত্র অঞ্চলে ছেয়ে গেছে। এইটা শীতকালে এর বীজটা সংগ্রহ করা হয়। আপাতত এই যে ফলটা দেখুন, এই যে একটা ফল, ছিললাম না কারণ ছিঁড়াটা ঠিক হবে না, আপনাদের দেখাই। এইটা হচ্ছে ভেরেন্ডার ফল, আর এটাকে ইংরেজিতে বলে ক্যাস্টর। এই ক্যাস্টর অয়েলের দাম প্রচুর, অনেকে এটা প্রসাধনীতে ব্যবহার করে।
বিশেষ করে মাথার চুল, ত্বক এই দুটার জন্য ক্যাস্টর অয়েল অনেক উপকারী। তো ঠিক আছে বন্ধুরা, এইভাবে যাব আর আপনাদের এই সুন্দর সুন্দর পরিবেশ যেখানেই পাবো সেটাই দেখার চেষ্টা করব। এই চরটির ভৌগোলিক অবস্থান ঢাকা জেলার দোহার উপজেলার নারিশা বাজার সংলগ্ন হলেও এটি কিন্তু ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের অন্তর্গত। চরটির আয়তন সঠিকভাবে অনুমান করা না গেলেও এটির আয়তন 5 বর্গ কিলোমিটারের কম হবে না। এই চরটির মধ্যেই অনেকগুলো গ্রাম আছে, যেমন নন্দলালপুর, বিছানাকান্দি, ছনটেক, মাঝিরকান্দা। আর আমি এখন যে গ্রামটি নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে নূর আকুন গ্রাম। এই নন্দলালপুর হয়ে যাচ্ছি আকুন গ্রামের দিকে। তো এই যে শীতকালে এই নন্দলালপুরটা হয়ে যায় মনে করে একেবারে ধূসর, কোনো গাছপালা ওইরকম থাকে না। কিন্তু বর্ষাকালে এর রূপ যেন কীরকম মানে সবুজে ভরে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন সব দিকে সবুজ আর সবুজ। তো প্রচুর গরম, কিন্তু তারপরেও পরিবেশটা এমনভাবে তৈরি হয়ে গেছে এখানকার যে গরম লাগলেও মানে আপনার সেই রকম ক্লান্তি লাগবে না। আমার কাছে তাই মনে হচ্ছে। বাতাস সঙ্গে এই সবুজ গাছপালার যে ফ্রেশ অক্সিজেনটা, এটা আসলে অসাধারণ। এটা আসলে না আসলে সেটা বুঝিয়ে বলা যাবে না, ছবি দেখেও অনুমান করা যায় না অনেক কিছুই। অনেক সুন্দর। এই যে দেখুন এখানে একটা গাছ, অবশ্যই এই গাছটাকে অনেকেই চিনেন। যারা যারা চিনেন তারা কমেন্ট করবেন। এই গাছটার পাতা ভাঙ্গা মস্কার ব্যথা সারানোর কাজে লাগে। এরকম অনেক কয়টা গাছ দেখতেছি এখানে। তো বন্ধুরা ঠিক আছে, সামনে আরও যাই, কি আছে দেখি। আসলাম একটি নতুন গ্রাম। তো এই গ্রামের যে অধিবাসীরা তারা পদ্মার একদম কিনারে ছিল। তো পদ্মার ভাঙ্গনের কবলের পরে তাদের বাড়িঘর বিলীন হয়ে যায়। তো পরবর্তীতে এরা এই জায়গাটিতে নতুন আশ্রয়স্থল হিসাবে গ্রহণ করে এবং এখানে এরকম করে ঘরবাড়ি তৈরি করে। তো এই এলাকাটি দেখুন, এই যে ওইভাবে এখনও সাজাতে পারে নাই, যতটুকু পারছে তাদের সাধ্য অনুযায়ী সেটা করছে। এখানে এখন নতুন নতুন স্বপ্ন তারা দেখবে এবং সুন্দর সুন্দর বাড়িঘর তুলবে, গাছপালা লাগাবে। এই নন্দলালপুর এখন আমরা ক্রস করব। এটা হচ্ছে, যদি বলি এটা সীমানা, আর নন্দলালপুরের শেষ প্রান্ত এটা। আর এই বিশাল একটা মাঠ, এটা গোচারণভূমি। গরু এই চারণভূমিটাতে গরু ছড়াইয়া দেয় মাঠে, ঘাস খেয়ে আবার বিকেলে বাসায় নিয়ে যায়। আর এখানে কয়েকটা বাড়িঘর। এটা নন্দলালপুরের শেষ প্রান্ত এটা। আর আমরা এবার চলে যাব ওই যে ওই গ্রামে। দেখুন এই গ্রামটি, ওই গ্রামে উদ্দেশ্যই আজকে আসা। নাম হচ্ছে আকুন গ্রাম। আর এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, ঘাসের ফুল। দেখুন এই যে সাদা অংশগুলো, এগুলো কিন্তু ঘাসের ফুল। অনেক সুন্দর লাগতেছে, দেখুন অসাধারণ দেখতে। তো ঠিক আছে, এরকম আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এই গ্রামে, সেটা তুলে আনবো, আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো। দর্শক, প্রখর রৌদ্র উপেক্ষা করে এই হেঁটে হেঁটেই নন্দলালপুর শেষ করলাম। এইটাই হচ্ছে শেষ প্রান্ত। এই যে এখানে একটা বাংলাদেশ পল্লী বিদ্যুতের অফিস, এই পাশটা একটা বাড়ি, আর এইটা হচ্ছে মূল রাস্তা, যেটা এই রাস্তা হয়ে নন্দলালপুরে যাওয়া যেত এক সময়। এই রাস্তার বর্তমানে এই অবস্থা, ভেঙে গেছে। তো যাই হোক, নন্দলালপুর যখন নাই আর, পুরাতন যে নন্দলালপুর যেখানে বাসা বাড়ি ছিল,
সব তো ভেঙে গেছে নদীতে, এই জন্য রাস্তার আর প্রয়োজনীয়তা নাই। তবে এই দেখুন ইট দিয়ে কিন্তু রাস্তা তৈরি করছিল, ইটের রাস্তা এটা, কিন্তু এখন আর এটার অবস্থা নাই, যেহেতু গ্রামটাই নাই তো রাস্তা গিয়ে কী হবে। আর আমি এখন ঢুকলাম নূর আকুন গ্রামে। অনেকে নূর আকুন গ্রাম বলে, আবার কেউ আকুন গ্রাম বলে। এই যে প্রবেশ করলাম এখানে, দেখি এখানে কতগুলো ঘর, কতজন মানুষের বসবাস। এই যে দেখতে পাচ্ছেন বিশাল ফাঁকা জায়গা। আর এখানেও কিন্তু বিদ্যুতের লাইন আছে, এই যে দেখুন এখানেও বিদ্যুৎ আছে। নূর আকুন গ্রামটি আকারে তেমন একটি বড় নয়। এখানে 350 থেকে 400 জন মানুষের বসবাস। পদ্মা নদীর চর হওয়ায় এখানকার অধিবাসীরা প্রায় সবাই মাঝি, তবে সবাই জেলে নয়। এখানকার অধিবাসীদের মধ্যে 20% পদ্মায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে, আর বাকি 80% অন্যান্য পেশায় জড়িত। এখানে বিশাল চর থাকলেও চাষাবাদ করার মতো জনবলের যথেষ্ট অভাব রয়েছে। তাই অধিকাংশ মানুষ গরু, ছাগল ও ভেড়া পালনকেই সহজ বলে মনে করে। শীত মৌসুমে বাড়ির আশেপাশে শীতকালীন ফসল যেমন লাউ, মিষ্টি কুমড়া, ধন্দুল, শসা, করলা ও শাক ইত্যাদি চাষাবাদ করেন। কিছু কিছু জায়গায় আধুনিক চাষাবাদও দেখা যায়, তবে পরিমাণটা অনেক কম। এই বিশাল চর দেখে পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ এখানে এসে চাষাবাদ শুরু করেছে, কারণ এখানে অন্যের জমি বছর প্রতি 1 বিঘা জমি 1000 থেকে 2000 টাকা চুক্তি নেওয়া যায়। তাই এই চরের আশেপাশে বড় বড় কলার বাগানও দেখা যায়। প্রিয় দর্শক, আমি এখন এই আকুন গ্রামেই। আর এখানে কতজন মানুষের বসবাস আমি একজনের কাছে জিজ্ঞাসা করলাম। উনি বলল যে এখানে 100টার মতো ঘর আছে, তা প্রতি ঘরে যদি 4 জন করেও থাকে, অ্যাভারেজে আপনি আমি ধরে নিলাম আর কি এখানে 400 জনের মতো বসবাস। তো এখানকার যে জিনিসটা আমার জানতে ভালো লাগলো সেটা হচ্ছে যে এখানকার 20% মানুষ নাকি পদ্মা নদীর মাছ সংগ্রহ করে ওইটার উপর জীবিকা নির্বাহ করে, আর বাকি 80% মানুষ কৃষিকাজের উপরে নির্ভর করে চলে। তো এখানে বিশাল আবাদি জমি, যার কারণে যারা কৃষিকাজ করে তাদের জন্য অনেকটা সুবিধা হয়। আর এখানকার জমি কিন্তু অল্প টাকায় লিজ নেওয়া যায়। সেটা হচ্ছে মনে করেন যে 1 বছরের জন্য একটা জমি নিল, 1 বিঘা জমি, সেটা 2000 টাকাই পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে 1000 টাকাও পাওয়া যায়। আর এইটাই হচ্ছে, এইভাবেই চলে এই অঞ্চলের মানুষ। এই যে দেখতে পাচ্ছেন এই গ্রামটা, এই যে এইভাবে এরকমই ছোটো ছোটো গ্রাম। এই যে ওইদিকে, তারপর এই যে এই রাস্তার এই পাশটাতে, আবার ওইদিকে, আবার এইখানে একটা মসজিদ, যে দেখুন এইটা কিন্তু একটা মসজিদ। আবার সোজা চলে গেছে আবার ওইদিকে গ্রাম। এরকম 100টা ঘর আছে এই জায়গায়। তো ঠিক আছে, এখন আরও কিছু জানার চেষ্টা করব। আরও একটা সুন্দর জিনিস আমরা দেখাবো, সেটা হচ্ছে এই ক্ষেতটা। আসুন দেখি এই ক্ষেতটা কিসের। প্রিয় দর্শক, আমি এই প্রজেক্টের যে মালিক তার অনুমতি নিয়েই এই প্রজেক্টটা আপনাদের জন্য দেখাবো বলেই ভিতরে ঢুকলাম। আর এই প্রজেক্টে কি কি আছে সেটা দেখাবো। আসুন, এই যেমন এগুলো দেখতেছেন মরিচ গাছ। গোটা প্রজেক্টটাই এরকম নেট দিয়ে ঘেরা। তো মালিককে জিজ্ঞাসা করলাম যে এই জায়গাটা কতটুকু, তো উনি বললো 4 বিঘা জমি। 4 বিঘা জমির উপরে এরকম সম্পূর্ণ এলাকাটিকে ঘিরে রাখছে, এবং এর ফাঁকে ফাঁকে কী কী চাষাবাদ করছে আপনারা দেখুন। এই যেমন এটা শশা, এখানে শশা লাগিয়েছে। শশাটা এই যে গোড়াটা দেখুন, পলি ব্যাগের উপরে মাটি দিয়েই লাগানো, পলি ব্যাগের উপরে শশা করছে। আর যতই সামনে যাব তত আরও নতুন কিছু দেখব আশা করি। আসেন এবং আমার পাশে থাকেন, দেখাই। এই যে এখানে যেমন পুঁইশাকের গাছ, এটা শশা, পাশে পুঁইশাক, আরও কিছু আছে। আর উপরে এই যে মাচা তৈরি করছে, মাচাটা কিসের জন্য সেটা দেখি। সেটা হচ্ছে
এই যে এইটা হচ্ছে ওই যে ফলটা দেখুন, এই যে ফলটা দেখুন, এইটা হচ্ছে এইটার গাছ। এই যে এইটা ফল উপরে মাচা দিয়েছে, আর পাশে শশার ক্ষেত। আর এই জায়গাটুকুতে আপনার কলার বাগান। আরও একটু সামনে যাই, চলুন। আসলে প্রচেষ্টা ছাড়া কোনো কিছু সম্ভব না। আমি এই বাগানের যে মালিক তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এ ধরনের উদ্যোগ আপনি কেমনে নিলেন, কোথা থেকে শিখলেন? তা উনি বললো যে আসলে এই ইউটিউবে দেখছি আর নিজেরও প্রচেষ্টা আছে, আমি এভাবেই কাজটা শুরু করছি। তো উনি এই নন্দলালপুরের মানুষ না, উনি হচ্ছে মুন্সিগঞ্জের। ওখান থেকে এখানে আসছে, আইসাই এই জমি কারো কাছে নিচে লিজ হিসাবে নেওয়ার পরে 4 বিঘা জমির উপরে এই প্রজেক্টটা করছে। এই যে দেখুন, এখানে কলা গাছের সঙ্গে পুঁইশাক লাগানো আছে। আর এই যে এখানকার কলা গাছগুলো অবশ্য বড় হয়ে গেছে। এবার যাব ওই পাশটাতে, চলুন এবার ওই পাশটাতে যাই। আসুন। তো উনি বলল যে কোনো কিছু তো একটা করে খেতে হবে, তাই উনি ওনার এই যে প্রচেষ্টা সেটা অব্যাহত রেখেছেন। এবং এই জায়গাতে বড় একটা সমস্যা, সেটা হচ্ছে মানুষ পাওয়া যায় না কাজের। এই যে দেখুন, এখানে হচ্ছে শশা, এইটাও শশা, আর শশার এই যে পলি ব্যাগের উপরে শশার গাছ লাগানো। আপনারা আসেন আর সব কিছু দেখাবো আপনাদের। পলি ব্যাগের উপর শশার গাছ এখানেও দেখতেছি, শশাও ফলছে। এই যে ছোট ছোট শশা ফলছে। আর এই 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 পাশটাতে দেখুন, এখানে একটা মাচা তৈরি করছে, এখানে লাগিয়েছে করলা। ওই করলা গাছও কিন্তু আপনার যে বস্তার মাটি ভরে ওই গাছটা বস্তার উপরে লাগাইছে। মানে নিচে যেহেতু বর্ষাকালে পানি লাগে এই জমিতে, এই জন্য গাছটাকে ওইভাবে রোপণ করে নেয় মাটিতে, পলি ব্যাগের উপরে। তারপরে সিমেন্টের বস্তা, সম্ভবত ওগুলো সিমেন্টের বস্তার উপরে মাটি ভরাট করে ওখানে গাছের চারা লাগিয়েছে, ওখানে ফলতেছে। আর এই মাঝে মাঝে যেমন এখানে একটা মাচা দেখতেছি, এখানে লাগিয়েছে তরইয়ের ফলও আসছে। তবে প্রথমবার যেহেতু, এখানে সফলতা ব্যর্থতা অবশ্যই থাকবে। হয়তো বা এর থেকেই শিক্ষা নিয়ে পরবর্তীতে এটা আরও ভালো হবে। যেমন এইখানে আরেকটা গাছ দেখতেছি, এটাও শশার গাছ, এটা মাটিতে লাগিয়েছে। এই মাটিতেই শশার গাছটা লাগিয়েছে, এইভাবে মাটিটা উঁচু করে গাছটা লাগিয়েছে। আবার যদি সামনে আরও যাই তাহলে আরও কিছু দেখব। এই যে দেখুন, এখানে করলার গাছ, করলার মাচাতে এই যে করলা ফলছে দেখতে পাচ্ছেন। সঙ্গে এখানে এই যে এরকম একটা জায়গায় মাটি দিয়ে এই যে এখানে লাগিয়েছে, এটা হচ্ছে জালি কুমড়ার গাছ। আর এখানে যে করলা ফলছে, এটাতেও করলা দেখা যাচ্ছে। দেখুন ওইখানে ওই যে কয়েকটা গাছের জালি কুমড়া, ওই যে ওই পাশটাতে জালি কুমড়া দেখা যাচ্ছে। যাই হোক, এই বর্তমান যে শস্যটা উঠবে সেটার দাম পাবে ইনশাল্লাহ। আর এখানে মাছ চাষের একটা ব্যবস্থা করছে, যে পানি রিজার্ভ করে রাখছে, মাছ ছাড়তে পারবে। আবার এই পানিটা আবার এই যে খেতে দেওয়ার ব্যবস্থা করছে। আর পানি নিয়ে যাওয়ার জন্য এই যে পাইপ, অবশ্যই এটা আধুনিক চাষাবাদের মধ্যেই নিয়ে আসছে। তো এই ছিল। কতদিন ধরে এই গ্রামে থাকেন? অনেক বছর, 15-16 বছর হবো। এই জায়গাটাতেই? না, ওই সাইডে ছিলাম, মানে ভাঙার পর অল্প একটু পাই। ও ভাঙার পরে এদিকে আসছেন? 15 বছর ধরে। আপনার ওই আপনি কি গরুর দুধের ব্যবসা করেন? মানে এটা কি পুরা এই নন্দলালপুর থেকে দুধ সংগ্রহ করেন, না আরো অন্যান্য চর থেকে? পুরা নন্দলালপুর না, এটা হলো ওই যে তুতাখার গ্রাম এবং মন্না সিদ্ধার গ্রাম থেকে আনি। পুরা নন্দলালপুর। দৈনিক কত লিটার দুধ বিক্রি করেন? আমি বর্তমানে 120 লিটার। আচ্ছা, বর্তমানে বেশি হয়, আরো বেশি হয়। এগুলি সব দেশি গরু না বিদেশি জাতের? লোক আছে আরেকজন কাজ করার, আমার দুজন।
ও। আপনার পরিবারের সদস্য সদস্য কতজন? সদস্য আছে মাত্র 4। 4 জন, ছেলে মেয়ে আর আপনার 2 জন, 2 ছেলে আর আপনার 2 জন। এখানে থাকতে কষ্ট হয় না? আমরা চরে ছেলে তো অভ্যাস। অভ্যাস হয়ে গেছে। চিকিৎসার জন্য কোথায় যেতে হয়? ঢাকা জপাড়া, আর লেখাপড়া? চপাড়া লেখাপড়া সব মানে ওয়ার্ডে একটা করে স্কুল আছে, এখন হয় না। আগে ওই স্কুলগুলো চালু ছিল, এখন ছাড়া সববাদি যে আমি বেশিরভাগ পোলাপান মাস্টার স্কুল নাই বলে। স্কুল আছে ঠিকই, কিন্তু আর স্যার বেতন নিয়ে যায় ঠিকই, কিন্তু বাজার কোনটা আপনাদের? হ্যাঁ হ্যাঁ, ওই এলাকায়। না আপনাদের তরি তরকারির জন্য কি কোন জায়গায় যেতে হয়? একটা বাসায় খোলা, বাকিটা বাজার নাই। তাই ঠিক আছে। দর্শক, আম গাছ এবং পেয়ারা গাছ, দুটা গাছে যে পরিমাণ ফল ধরছে, আসলে আমি অবাক হয়ে যাচ্ছে যে বরকত কীরকম করে মানুষকে দেয় আল্লাহ তাআলা। এটা একটা সুন্দর লাগলো। আর এই গ্রামের বাড়িঘরগুলো এরকমই, টিনের বাড়িঘর। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা গরুর খাবারের জন্য ধান গাছের যে অবশিষ্টাংশ, সেটা এইভাবে বিশেষ প্রক্রিয়ায় রাখা হয় যাতে বর্ষাকালে গরুরা এইটা খেয়ে বেঁচে থাকে। আর এই যে বাড়িঘর, চরের বাড়িঘর যেমনটা হয়, একটু অগোছালো দেখতে পাচ্ছেন। এইটাতে আবার একটা আধা পাকা বাড়ি দেখতে পাইলাম। এই যে দেখুন, প্রথমেই বলেছিলাম যে এখানে 100টার মতো ঘর আছে, লোক সংখ্যাও তেমন একটা বেশি না। এই গ্রামে 400-500 মানুষ বসবাস করে এবং এদের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ। প্রকৃতি তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করে, যেমন ধরুন এরা সবাই প্রকৃতির নির্মম ও নিষ্ঠুর শিকারী আর কি। পদ্মায় যখন তাদের পুরাতন বাড়িঘর ডুবে যায় বা বিলীন হয়ে যায়, তখন তারা নতুন একটা জায়গা বেছে নেয় জীবন ধারণের জন্য। এই বাড়িঘরগুলো তারই হচ্ছে প্রমাণ। দেখুন এই বাড়িটা, যেমন এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বেশি দিনের নয়, এটাও বড়জোর 2 বছর হবে। দেখুন সম্পূর্ণ মাঠ খালি, এখানে 2টা বাড়িঘর, এখানে একটা, ওখানে একটা পরিবার, আবার এখানে একটা পরিবার, আবার ওই দিকে দেখতেছি আরেকটা পরিবার। এরকম করে ছড়িয়ে ছিটিয়ে এখানে 100টা ঘর আছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন একদম খোলা মাঠ, যেখানে শীতকালীন ফসল ফলার জন্য প্রস্তুত করে। তবে বর্তমানে একদম খালি, গরুর ঘাস এখানে দেখা যাচ্ছে, গরু পালে। তবে এই গ্রামের যেটা দেখলাম, ম্যাক্সিমাম মানুষ গরু পালে। কারণটা হচ্ছে গরুর জন্য তাদের তেমন বেশি পরিশ্রম করতে হয় না। এই যে আলহার দেওয়া জমি এইরকম করে পড়ে থাকে এবং ঘাস জন্মায়, এই ঘাস খেয়েই গরুগুলো মোটা তাজা হয়। এজন্য কৃষকদের আর তেমন বেশি পরিশ্রম করতে হয় না। দেখুন কত বড় এই যে জমিটা দেখতেছেন, একদম খালি, কোনো আবাদ বাড়ি নাই। তো ধরুন এখানে কতগুলো গরু পালা যায় তা আপনারা ভেবে নিয়েন। আর ওই যে দূরে দূরে যে ঘরবাড়িগুলো দেখা পাচ্ছেন, এগুলো সবগুলোই নতুন ঘরবাড়ি। তো 2-1 জনের সঙ্গে কথা বলে আমি জানছি প্রত্যেককেই
এখানে নদী ভাঙ্গনের কারণে এখানে আসা। প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প আছে, দুঃখ আছে, কষ্ট আছে, তারপরেও তাদেরকে বেঁচে থাকতে হয়। যতদিন জীবন আছে ঠিক ততদিন। তো দেখুন বন্ধুরা, এই যে এই আকন গ্রামের এই দৃশ্যগুলো, আমি এই প্রখর রৌদ্রে এই এলাকাটিতে ঘুরতে আসছি। যদিও প্রচুর রোদ, তথাপি এখানে একটা শান্তিময় বাতাস আছে, যার কারণে গরমটা ওইভাবে লাগতেছে না। দূর দূরান্তে বাড়িঘর দেখা যায়। আবার এখান থেকে যদি ওই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, ওখানে আরেকটা গ্রাম, ওইটা একজন বলল যে ওইখানে বিষ্ণাকান্দি নামে একটা গ্রাম আছে। ওই গ্রামটাও একদিন আপনাদের দেখাবো। আমার ইচ্ছা আছে ওই গ্রামে যাওয়ার। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন আরও কিছু দেখানোর জন্য অন্য পাশে যাব। তো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আমি একটা গাছ দেখাচ্ছি আপনাদের, চিনতে পারেন কি না। এই যে এই গাছটির নাম হচ্ছে তিলের গাছ। আপনারা সবাই তিলের খাজা খেয়েছেন, কিন্তু তিলের ফলটা কীরকম, গাছটা কীরকম সেটা কিন্তু দেখেন নাই। এই যে আমি এই গাছ থেকে একটা ফল ছিঁড়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, তিল গাছের এই যে ফলটি হচ্ছে এরকম, এর ভিতরে তিল ফল মানে তিলের বীজ কেমন হয় সেটা দেখাবো। এই যে দেখুন, এই যে দেখুন, এটা হচ্ছে কালো কালো, এগুলো তিল। আর এইখানে তিলের গাছগুলো এইভাবে স্তূপ করে রাখছে। গাছ কেটে এইভাবে রাখার পরে এরা তারপরে এখান থেকে তিল সংগ্রহ করবে। এই যে এই গ্রামে একটা নৌকা তৈরি করতেছে, যেহেতু এটা নদীর একটা চর আর পদ্মা নদী, তো সেই জন্য নৌকাটা এখানে স্বাভাবিক ব্যাপার। নৌকা ছাড়া এখানে তো চলা মুশকিল। তো নৌকাটা অনেক বড় সাইজ, একটু দেখুন। এই যে বিশাল নৌকা তৈরি করতেছে এখন, অনেক বড় একটা নৌকা, খুব সম্ভবত মাছ ধরার নৌকা এটা। এই যে এটা কত ফিট? এটা আপনার 39-40 ফিটের মতন হবে। 40 ফিটের মতো হবে। এটা কতদিন লাগবে তৈরি করতে? একা একা করলে আপনার 12 থেকে 14 দিন। 12 থেকে 14 দিন লাগবে একা একা করলে। আর খুব দ্রুত করলে? লোক বাড়াইলে আরেকজন সাথে করলে 6 থেকে 7 দিন। 6 থেকে 7 দিন লাগবে। এটা কিসের জন্য তৈরি করতেছেন? মাছ ধরার জন্য, এই পদ্মায় মাছ ধরার জন্য। পদ্মার মাছ ধরার জন্য নৌকাটি তৈরি করতেছেন। আর মিস্ত্রি মনে হয় উনি, তাই না? হ্যাঁ। আপনি কতদিন ধরে এই নৌকা তৈরি করেন? আমি নৌকা তৈরি করি মনে করেন 30-35 বছর। 30-35 বছর? হ্যাঁ। এই নৌকাই তো আপনার পেশা, নৌকা তৈরি করাই? নৌকায় 12 মাস থাকে। 12 মাস? বর্ষাকালে বেশি বর্ষা অন্য সময় কাজ আছে, অন্যান্য সময়ও হয়? হ্যাঁ সব সময় কাজ আছে। মানে নৌকা নতুন তৈরি করা, রিপেয়ারিং করা সব? সব করি। তো এইটাতে তো একদম পুরোপুরি নতুনই মনে হচ্ছে। নতুন এটা একেবারে নতুন, টিনগুলা হচ্ছে পুরাতন দুই একটা। মানে এটা যদি লোক বাড়ায় কাজ করেন তাহলে 7 দিনে তৈরি করা সম্ভব। 7-14 দিন ওটা। মানে এই বর্ষাকালের জন্য উপযুক্ত করবেন। মাছ ধরা, তাই না এটা? হ্যাঁ মাছ। আচ্ছা, আপনিও ওনার সঙ্গে, তাই না? না না, নৌকাই আমার। আপনার নৌকা? আচ্ছা আচ্ছা। কত খরচ পড়বে এই নৌকাটিতে? এই 1-1.5 লাখ টাকা। 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগবে? 1.5 লক্ষ টাকা লাগবে। ও, তাও এটা কতদিন যাবে? 3-4 বছর, 4-5 পানি পাওয়া যায় আর কি। 4-5 বছর পর্যন্ত চলবে, তাই না? এর মাঝে রিপেয়ারিং যদি লাগে তো করতে হয়। ওই রিফাইনিং করুন লাগতে পারে, কই হারন তো জানা। তো যেটা দেখতে পাচ্ছেন যে আপনার এই নৌকাটি তৈরি হইতে বেশি দিন সময় লাগবে না, 7 দিনের মতো লাগবে। আবার এইটা স্থায়িত্ব 5 থেকে 6 বছর যাবে, যেহেতু কাঠ দিয়ে তৈরি। যতদিন কাঠ ঠিক থাকবে ততদিন এই নৌকাটি ঠিক থাকবে। তো এই ছিল, এবার সামনে আরও কিছু দেখা যাক। প্রিয় দর্শক, শুধু দেখলেই হবে না, জীবন্ত কিংবদন্তি এরকম মানুষের মুখেই যদি না শুনি
তাহলে বুঝবো কেমনে যে এই ঘরগুলো নদী ভাঙ্গনে বিলুপ্ত হওয়ার পর আবার কিভাবে তৈরি করে। তা আমার সামনে আছেন রঞ্জন মোল্লা কাকা, ওনার বয়স 65 বছরের মতো। তা উনি ওনার জীবদ্দশায় কতবার ভাঙছে এবং কোন জায়গায় ছিল, কোন জায়গা থেকে আসছে উনি বলবে, তাহলেই আমরা বিষয়টা বুঝতে পারবো যে চরের মানুষের কত কষ্ট। কাকা, আপনি প্রথম যে ঘর ভাঙছিল তখন কোথায় ছিলেন? তখন আমি কালকে কালিকাপুর। হ্যাঁ এটা কোন দিকে? নদী আছে নদী ছিল? আচ্ছা নদী আচ্ছা, ওটা আপনি কখন মানে কত বছর বয়সে ওটা ভাঙছে? ধরুন 25-30 হবো। আচ্ছা, তারপরে? তারপর হলো দেয়ারা নারকেল বেড়া দেয়ারা। ওখানে গেছিলেন? হুম, তারপর ওখানে কি হয়েছে? ওখানে ভাঙ্গা এই ভাঙ্গাও ফিল গেছে, এই জাঙ্গিও ফিল গেছে। আমরা যেখানে বসে আছি এইটা নদী ছিল? হ্যাঁ হ্যাঁ নদী ছিল, এই গাঁর মানে ভেঙে চলে গেছে ওইদিকে? হ্যাঁ ওদিকে আমার ক্ষেত আছে, ওইদিকে ক্ষেত আছে। আবার গেছি উদান বিলাসপুর। তাই? হ্যাঁ তাহলে আপনার যখন আপনি ওইদিকে বাসা করছেন তখন এই সাইড এই পাশটা এখন যেখানে বসে আছি এটা নদী ছিল, নদী ভাঙতে ভাঙতে ওই ওই মাথা চলে গেছে। ও ফিল গেছে। তারপরে ওখান থেকে আবার এই ফিল ফিরে আবার এই নদীটা ওই দিক থেকে ভরাট হইতে 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 আবার এইদিকে চলে গেছে। হ্যাঁ ওদিকগুলো আবার ওদিকগুলো আবার এই ফিলে আইছি, ওইদিকে চারবার আইছি এই ফিলে ফিলে। তারপর ওইদিকে বাস করার পরে ওইদিকে যখন ভাঙা শুরু হয় তখন আপনার আবার এইদিকে চলে আসছেন। আবার আইছি এইভাবে কতবার? এবার ধরুন 50 হতে কোনে 50 হতে 3-4 বেলায় আমার আইছি দিকে 3 থেকে 4 বার। আচ্ছা দর্শক, বুঝতে পারছেন তো? আমি যে জায়গাটিতে বসে আছি এটাও কিন্তু নদী ছিল ওনার কথা অনুযায়ী। আবার নদী ওইদিকে চলে যায়, আবার ওই দিক দিয়ে যখন ভরাট হয়ে আসে তখন আবার এটা ভরাট হয়ে যায়। যেমন বর্তমানে আমরা বসে আছি ভরাট জায়গায়, নদী আছে আবার ওই দিকে। তো ওনার জীবনে উনি 3 থেকে 4 বার দেখেছেন নদী ভাঙছে। আবার যখন নদী ওদের ভেঙে যায় তখন ওরা আবার ওইদিকে সরাই যায়, যখন ওই দিক দিয়ে ভর্তি আবার ভাঙা শুরু করে তখন আবার এইদিকে সরে আসে। তো কাকা, আপনার বয়স এখন 65, আপনার ছেলে মেয়ে কতজন? আমার হলো 3 ছেলে, না 2 ছেলে 2 মেয়ে, 3 মেয়ে। আচ্ছা, 3 মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন? মেয়ে বিয়ে দিছি পোলাও। আর 2 ছেলে? পদ্ধতির মাছ দিয়ে কি আপনারা সংসার চালান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর অন্য কিছু করেন না? এমন কাজ বাজ করি, এবারে পরে দিই আল ভাই নানান পদের কিন, নানান পদে কাজ করেন। আচ্ছা, তো দেখলে নেই আসলে প্রত্যেকেরই একটা আলাদা আলাদা গল্প থাকে, প্রত্যেকের জীবনে একরকম গল্প না। তো ঠিক আছে, সামনে দেখি আরও গল্প শুনি। এরাই হচ্ছে এই চরের মধ্যে অর্থকরী সম্পদ, এই গরু মোটামুটি সবাই পালন করে। প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে এবার একটু ছায়ায় এসে বিশ্রাম নিচ্ছি। এটা হচ্ছে বড়ই গাছ, বড়ই গাছের ডালপালার নিচে ছায়া, সেখানে বিশ্রাম নিচ্ছি। আর এখানে প্রচুর বাতাস আছে, যার কারণে প্রশান্তির একটা জায়গা আমি মনে করি। তো আমি যে জায়গাটিতে এখন বসে আছি, আর 1 মাস পরেই এই জায়গাটি প্লাবিত হবে। এখানে প্রায় 1 হাঁটুর উপরে পানি থাকবে। তো আমার পাশে একজন কাকা আছেন আর একটা ভাই আছেন, ওনারা বলল যে ওনারা জাল প্রস্তুত করতেছেন। এই যে জালটি দেখতে পাচ্ছেন, এটা এখানেই মাছ ধরবেন। এই জালটা পদ্মা নদীর জন্য না, এখানে যখন হাঁটু পরিমাণ পানি আসবে তখন এখানে এই জাল দিয়ে মাছ শিকার করবে। আর দূরের গ্রাম বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে পানি থেকে বাঁচার জন্য এই যে উঁচু উঁচু করে রাখছে যাতে পানি উপরে না ওঠে। সেম প্রত্যেকটা বাড়ি দেখতেছি এরকম। প্রিয় দর্শক, এই পাশটা হচ্ছে এরকমের, আপনার এই যে মাঝখানে একটা রাস্তা আর পাশেই এরকম ইনকমপ্লিট বাড়িঘর। এইগুলো বাড়িঘর তৈরি করতে অনেক সময় লাগে, এত সহজে হয় না। এক জায়গা থেকে
এখানে এসে বাড়িঘর করছে কোনো রকম, আস্তে আস্তে করে ফেলবে। এই দেখুন ভাঙ্গা বাড়িঘর। এই যে এই পাশটাও দেখুন, এই যে দেখুন। প্রিয় দর্শক, এই চরের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই যে ট্র্যাক্টর। এই ট্র্যাক্টরের কারণে এখানকার যে মালামাল সেগুলো বহন করতে অনেক সুবিধা হয়। যেমন দেখুন এখানে এই যে মালামালগুলো নিয়ে যাচ্ছে নদীর ওপারে ট্র্যাক্টরে করে। এছাড়া এখানে যেহেতু ভালো রোড নাই, সেজন্য এটাই একমাত্র ভরসা, এবং সেটা অনেক উপকার করে এই অঞ্চলের মানুষকে। আর এই সামনেই হচ্ছে নদীর ঘাট। তো নদীর ঘাটে নিয়ে যাচ্ছে মালামাল। আর এই ঘাটটিও অনেক সুন্দর। দেখুন এই জায়গাটা একদম পুরো বিরান ভূমি। প্রিয় দর্শক, এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো প্রত্যেকটি কিন্তু মাছ ধরা নৌকা। এই পদ্মা নদীতে নৌকা দিয়ে মাছ ধরে প্রত্যেকটি জেলে এক একটা নৌকাতে করে। আর আমি আরেকটা জিনিস দেখাই, এই যে ভাঙ্গনটা দেখছেন, পদ্মার ভাঙ্গন এখন ভাঙ্গা শুরু হয়ে গেছে, চলতেছে বর্ষাকাল। বর্ষাকালে এভাবে চটে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, আর আশেপাশে মানুষগুলো যারা বসবাস করে তারা ঘর সরাই নেবে। এই হচ্ছে যারা পদ্মার পাশে থাকে তাদের জীবন। প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে এই আকন গ্রামের একদম শেষ প্রান্তে আমি আসছি। ওই যে দূরের গ্রামটি দেখতে পাচ্ছেন, এই দূরের গ্রামটি হচ্ছে সনটেক। ওর আরেকটা নাম আছে জালাল চর বলে। আর আমি যে জায়গাটিতে আছি এটাই হচ্ছে শেষ প্রান্ত আকন গ্রামের। এই যে দেখুন এখানকার কয়েকটা ঘর, বেশি না, এরা হয়তো বা 2-1 বছর হয়েছে আসার। প্রত্যেকটা বাসারই একই রকম সিনারিও, একটু উঁচু করে বাড়ি করা, বাড়ির পাশেই এই রকম ক্ষেত খামার। দেখুন আপনারা, বাড়ির পাশে ক্ষেত খামার। তো এই গ্রাম থেকে এখন বিদায় নিব, যেহেতু এটাই আমার শেষ, এরপরে চলে যাব। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলের সুস্থতা কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আকন গ্রাম দেখা শেষ করে এখন এই পদ্মা নদী হয়ে ফেরত যাচ্ছি। তো আমি যে ঘাটে উঠলাম এই ঘাটটির নাম হচ্ছে মাঝিরকান্দা ঘাট। এই ঘাটের লাস্ট যে নৌকাটি চলে সেটা হচ্ছে 4:30টায়। আপনারা কেউ এদিক দিয়ে পার হতে চাইলে 4:10-এর মধ্যে এখানে উপস্থিত হলে ভালো হয়। তো পদ্মায় এখন প্রচুর পানি, এই যে দেখুন প্রচুর পানি এখন পদ্মায়। আর আমরা এই পদ্মা হয়ে এখন চলে যাব মেঘুলা ঘাটে।